উঠোনের এক পাশে বসে দা দিয়ে একটা বাঁশের ব্যাখারি চেঁচে চলেছিল কার্তিক। বাড়ির সামনের বেড়াটা এখানে ওখানে ভেঙে পড়েছে। কয়েকটা লম্বা বাঁশ কেটে নতুন করে বেড়াটা তৈরি করতে হবে। এই গরমে রোদের তাপে কার্তিকের গোটা শরীর ঘেমে একসা হয়ে গিয়েছিল। কপাল থেকে টপ টপ করে ঘামের বিন্দু এসে পড়ছিল শক্ত মাটিতে। ঘামের বিন্দুগুলো মাটিতে পড়েই যেন বাষ্প হয়ে উড়ে কোথায় চলে যাচ্ছিল। না, সেদিকে কার্তিকের কিন্তু মন ছিল না। সে এক মনের ধারালো দা দিয়ে বাঁশের টুকরোগুলোকে আলাদা করে চলেছিল। এক মনে কাজ করছিল বলে তার পিছনের দিকে নজর ছিল না। আর ঠিক সেই সুযোগে একটা কালো রঙের সাপ আস্তে আস্তে এগিয়ে আসছিল। কার্তিকের দিকে সাপটা যখন বেশ খানিকটা চলে এসেছে, তখন কার্তিকের কি যেন মনে হতে বাঁশ চাঁচা থামিয়ে সে সামনের দিকে তাকায়। সামনে মাটির ঘরের দরজা, ওপরে রাখা একটা মাটির কলসি, তার পাশে একটা মাটির গ্লাস। হাতের দাঁটা মাটিতে নামিয়ে রেখেই কোমরে বাঁধা গামছাটা খুলে মুখ মুছতে মুছতে দাওয়ার দিকে এগিয়ে যায় কার্তিক। তারপর মাটির কলসি থেকে এক গ্লাস জল গড়িয়ে নিয়ে ঢক ঢক করে খেয়ে নিতে শরীরে যেন সামান্য স্বস্তি ফিরে আসে। তারপর সে একবার গলা তুলে বলে, বউ, ও বউ, রান্না কতদূর হলো? কার্তিকের বাড়ির রান্নাঘরটা একটু পিছনের দিকে। সেখান থেকে বউয়ের রিনরিনে গলায় উত্তর আসে, এই তো ভাত হয়ে এসেছে, একটু পরেই খেতে দিচ্ছি, আর একটু সবুর করো। আর যে সবুর করতে পারি না, তুই তো জানিস আমার বড্ড খিদে পায় এই সময়। আজ মাঠে যাইনি বলে তবু খিদেটা চেপে রাখতে পেরেছি। মাঠে গেলে তো এতক্ষণে খিদেই পেটের মধ্যে হাতি ঘোড়া দৌড়াদৌড়ি করতে শুরু করে দিত। রান্নাঘর থেকে বউয়ের হাসির শব্দ ভেসে আসে। তারপরে আবার সেই রিনরিনে গলা। সে আবার কি কথা? পেটের মধ্যে হাতি ঘোড়া দৌড়াদৌড়ি করতে পারে নাকি? তুমি আর একটু বসো, আমি এক্ষুনি ভাত দিচ্ছি। সাপটা বোধহয় কার্তিককে এভাবে উঠে যেতে দেখে কেমন থমকে গিয়েছিল। তাই বাড়ির উঠোনের একদম মাঝখানে থমকে দাঁড়িয়ে পড়েছিল। কার্তিক গামছাটা আরও একবার কোমরে পেঁচাতে পেঁচাতে সামনের দিকে আসতেই বাড়ির বাইরের দিক থেকে একটা গম্ভীর গলা ভেসে আসলো। কার্তিক, ওরে কার্তিক, বাপ বাড়িতে আছিস নাকি? কার্তিক সামনে তাকিয়ে দেখে জগন্ময় কাকা বাড়ির বাইরে বেড়ার কাছটায় দাঁড়িয়ে ডেকে চলেছে। এতটা দূর থেকে কার্তিককে দেখে চিনতে পারার অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু জগন্ময় কাকা চোখে একটু কম দেখে। তাই কার্তিক গলা তুলেই বলল, হ্যাঁ কাকা, এই তো বাড়িতে রয়েছি, আজ মাঠে যাইনি। আর তোমায় তো কয়েকদিন দেখলাম না, ছিলে কোথায়? আমার কি আর শান্তিতে মরার সময় আছে রে? চোখে ভালো দেখি না, তাও যজমানি ঘর ছাড়তে চায় না। সেই আমায় নিয়ে গিয়েই নাকি পুজো করাতে হবে। তা দিন তিনেক পাশের গ্রামে ছিলাম, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। কার্তিকের গোটা মুখ লজ্জায় সামান্য লাল হয়ে আছে। আরেকটু এগিয়ে এসে কার্তিক বলে, আর কি করি বলো তো কাকা, হাত পুড়িয়ে রান্না করতে যে আর ভালো লাগে না। তার উপর মাঠের কাজ করে এসে বিকেলবেলা রান্না করে খেতে খেতে মানে বেলা গড়িয়ে যায়। অত খিদেছে আমার সহ্য হয় না। তা বেশ করেছিস বাপ, তোকে তো আমি আগেই বলেছিলাম, তখন আমার কথা শুনলি না। গরিবের কথা বাসি হলে যে কাজে লাগে। তা বিয়ে করেছিস যখন ভালোই করেছিস। কই আমার বৌমা কোথায়? দেখি একবার বৌমার চাঁদপানা মুখখানা। কার্তিক জগন্ময় ভট্টাচার্যের হাত ধরে তাকে দাওয়ার কাছে এনে বসায়।
তারপর গলা তুলে বলে, বউ, একবার এদিকে আয় তো। এই কাকা এসেছে, কাকাকে প্রণাম কর। হাতে কাঁচের চুড়ির ঝনঝম শব্দ করে কাজল একরকম দৌড়ে আসে বাড়ির সামনে। তার পায়ে বাঁধা নুপুরের শব্দ ওঠে জগন্ময় ভট্টাচার্যের কান পর্যন্ত। সেই শব্দ শুনে ভট্টাচার্য মুখে একটা স্বস্তির শব্দ তুলে বলে, আহা, বৌমার পায়ের নুপুরের শব্দ শুনেই আমি বুঝতে পেরেছি বৌমার মুখটা ঠিক চাঁদপানা হয়েছে। ততক্ষণে কাজল এসে জগন্ময়ের দুপায়ে হাত দিয়ে প্রণাম করতে কোনো রকমে তার মাথা ঠাহর করে হাত রাখে জগন্ময় ভট্টাচার্য। তারপর আশীর্বাদ করে বলে, শতপুত্র সন্তানের মা হও, স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করো মা। এমন একটা আশীর্বাদ বোধহয় কাজল প্রত্যাশা করেনি। লজ্জায় তার ফর্সা মুখ কেমন যেন লাল হয়ে যায়। মাথার ঘোমটাটা আরেকটু টেনে দিয়ে সে তখনই চলে যায় রান্নাঘরের দিকে। কার্তিক তার কাজ করতে বসে। বাঁশ কাটতে কাটতেই বলে ওঠে, পাশের গ্রামে গিয়েছিলে কাকা? কার বাড়িতে? ওই রাম মুখার্জির বাড়িতে? হ্যাঁ রে কার্তিক, তার রাম মুখার্জির পরিবার বড় ভালো। আমায় সে কি যত্ন করলো। দুদিন তার বাড়িতে সে বড়ই ভালো খাওয়া দাওয়া হলো। তারপর দুদিন টানা কালী পুজো ছিল। সমস্ত কিছু সেরে আস্তে আস্তে দেরি হয়ে গেল। খালি একবার আসবো ভেবেছিলাম, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় আর বাইরে বের হইনি। আজ সকালেই এলাম। এবার মন দিয়ে সংসার কর, বুঝলি? আপনাদের আশীর্বাদে সবই ভালো হবে কাকা, কিন্তু আপনার ছেলের কোনো খবর এলো? এতক্ষণ ধরে জগন্ময় ভট্টাচার্যের মুখে একটা হাসি ফুটেছিল। এবার ছেলের কথা শুনে মুখটা কেমন যেন কালো হয়ে গেল। কোনো উত্তর না পেয়ে কার্তিক তার দিকে তাকাতেই বুঝতে পারল প্রশ্নটা করে সে বড্ড ভুল করে ফেলেছে। তাই কথা বদলানোর জন্য বলল, কাজকর্মে ব্যস্ত রয়েছে মনে হয়, তাই আসতেও পারেনি, খবরও পাঠাতে পারেনি। ও তুমি চিন্তা করো না কাকা, ও ঠিক। কার্তিকের কথা শেষ হওয়ার আগেই জগন্ময় ভট্টাচার্য একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর বলে, মানুষ বদলে যায় রে কার্তিক। হাতে করে যে ছেলেকে মানুষ করেছি সেই ছেলে শহরে গিয়ে আমাকে ভুলে গেল। আমি অন্ধ মানুষ, গ্রামে একা একা থাকি। একবার আমার খোঁজ নেওয়ার কথাও তার মনে পড়ে না। অথচ শহরে এসে কি করছে, খাচ্ছে, ঘুম হচ্ছে, কিভাবে তার দিন কাটছে, সেই সমস্ত ভাবতে ভাবতেই যে আমার মরার সময় হয়ে এলো। আর কার্তিক বাপ, যদি আমি মরে যাই তাহলে আমার মুখে আগুনটা কিন্তু তুই দিস। ও ছেলের হাতের আগুন আমি মুখে নেব না। ও ছেলেকে আমি তেজ্যপুত্র করেছি মনে মনে। কার্তিক জানে জগন্ময় ভট্টাচার্যের এসব কথা তার রাগের কথা, তার মনের কথা নয়। ছেলের কথা তার বড্ড মনে পড়ে। ছেলেটা সত্যি কেমন যেন হয়েছে। এত বছর হয়ে গেল শহরে গেছে, একটা খোঁজ নেই, একটা চিঠি নেই, কোনো কিছুই নেই। কেমন করে পারে এসব? এদিকে কার্তিকেরও কপাল পোড়া। মা সেই ছোটবেলায় মারা গেছে, বাবা মারা গেছে আজ বছর 5 হয়ে গেল। কার্তিকের ওসব কথা মনে পড়ে, কিন্তু সে আর মনে করতে চায় না। ওসব কথা মনে করে কি লাভ? যা হয়ে গেছে তা মনে করলে শুধু দুঃখ ছাড়া আর তো কিছু পাওয়া যাবে না। খুশির কথা মনে পড়ে কম, দুঃখের কথাই মনে পড়ে বেশি। তাই ওসব কথা মনে না করাই ভালো।
উঠোনের মধ্যে চুপ করে বসে থাকা সাপটা কিন্তু এতক্ষণ ধরে চুপ করে বসে থাকলেও এবার কিসের যেন একটা গন্ধ পেয়ে পিছনের দিকে ঘুরল। তারপর নিজের লেজের ওপর দিয়ে বড় মাথাটা টেনে নিয়ে গিয়ে এঁকে বেঁকে চলতে লাগলো বাড়ির পিছনের দিকে। বাড়ির পিছনের দিকেই একটা ছোট মতো জঙ্গল শুরু হয়েছে। সেই জঙ্গল শেষ হয়ে ফাঁকা মাঠের কাছে চলতে থাকলে অনেক দূরে একটা নদী গিয়ে পড়ে। সেই নদীর ওপারেও নাকি আরও একটা গ্রাম রয়েছে। ছোটবেলায় এই জমির আল ধরে কার্তিক আর তার সমবয়সী ছেলেপিলেরা কতবার গেছে ছুটতে ছুটতে অনেক দূরে সেই নদীর কাছে। নদী অনেক বড়, এপার থেকে ওপার পর্যন্ত দেখা যায় না। সেই নদীর জলে সাঁতার দিয়ে তাদের সময় কেটেছে। ছোটবেলার কথাও মাঝে মাঝে মনে পড়ে কার্তিকের। এখন কিন্তু কার্তিক ওসব ভাবছিল না। ঘরের খড়ের চাল বেয়ে মাঝে মাঝে বৃষ্টির জল ঘরের মধ্যে এসে পড়ে। এবার ফসল উঠলে সেই ফসল বিক্রি করে হাতে টাকা পাবে যখন, তখন ঘরের চাল মেরামত করতে হবে। এই সমস্ত সাংসারিক কথা সে মনে মনে ভাবছিল। এমন সময় জগন্ময় ভট্টাচার্য বলে উঠল, উটি রে কার্তিক, এখন আর বসার সময় নেই, একবার রসময়ের বাড়িতে যেতে হবে। সামনে তো পুজো আসছে, দেখি আবার কি বলে। আমার আর এসব ঝক্কি পোষায় না। বলেছি গ্রামের নিবারণ ভট্টাচার্যকে দিয়েই এবারের পুজোটা করিয়ে নিতে। তার অসময়ে যদি আমার কথা শোনে। জগন্ময় ভট্টাচার্য এক হাতে লাঠি আর অন্য কাঁধে একটা কাপড়ের ঝোলা নিয়ে ঠুকঠুক করতে করতে কার্তিকের বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল রসময়ের বাড়ির দিকে। কার্তিক সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর চোখের উদাস দৃষ্টিতে জগন্ময় ভট্টাচার্যের মনের ভিতরটা পড়ে ফেলার চেষ্টা করছিল সে বোধহয়। রোদের আলোতে ভট্টাচার্যের চোখের কোণটা যেন চিকচিক করে উঠল না। গ্রামের নাম কালীনগর। এই গ্রাম যখন প্রতিষ্ঠা হয়নি তার আগেই এই গ্রামের শেষে শ্মশানের মধ্যে নাকি এক কালী মূর্তি ছিল। ডাকাতের দল ছিল সেখানে, আর সেই কালী মূর্তির নামে এই গ্রামের নাম হয়েছে কালীনগর। এই সমস্ত অনেক আগেকার কথা। এখন গ্রামে বসতি বেড়েছে, মানুষ বেড়েছে। গ্রামে হেন কোনো পেশার মানুষ নেই যা হতে পারে। চাষি থেকে শুরু করে জেলে পর্যন্ত সব আছে। আর এই গ্রামেরই এক ভাগ চাষি হলো কার্তিক। মাস 3-4 আগে বিয়ে করে সে বাড়িতে নতুন বউ এনেছে। কার্তিকের বউ দেখতে যেমন সুন্দর তেমন কাজে কর্মেও নিপুণ, শুধু একটু কথা কম বলে। প্রয়োজন ছাড়া কথা বলতেই চায় না। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় কার্তিক তার বউকে কাছে টেনে নিয়ে বলল, সবাই শহরে যাচ্ছে কাজের জন্য। বউ, এখানে চাষবাস করে তো আর এভাবে দিন চলে না। আমিও একবার শহরে ওই চটকলে কাজের ব্যবস্থা হয় নাকি দেখতে যাই। কাজল চমকে ওঠে। কার্তিকের মুখের দিকে অন্ধকারে ভালোভাবে তাকিয়ে বলে, সে তো অনেক দূর শুনেছি। যারা চটকলে কাজ করে তাদের সেখানেই থাকতে হয়, বাড়িতে আসতে পারে না, সপ্তাহে ছুটিতে আসে। কিন্তু আমি একা একা বাড়িতে থাকবো কি করে? তার জন্যই তো যেতে চাই না তোকে ছেড়ে। আমি বা সেখানে একা একা থাকবো কি করে বলতো? অন্ধকারে কাজলের মুখ লজ্জায় লাল হয়ে আছে। সে নিজের লজ্জা লুকাতে তাড়াতাড়ি কার্তিকের বুকের মধ্যে মাথা গুজে দেয়। এ কথা ও কথা বলতে বলতে দুজনেই একসময় ঘুমিয়ে পড়ে। অনেক রাত্রে কার্তিকের ঘুমটা কোনো একটা কারণে ভেঙে গিয়েছিল। ঘুম ভেঙে প্রথমে সে কিছুই বুঝতে পারেনি। একটু পরেই সামনের দিকে হাত বাড়াতেই দেখতে পায় বিছানায় তার বউ নেই। প্রথমটায় ভেবেছিল প্রাকৃতিক প্রয়োজনে হয়তো বউ বাইরে গিয়েছে, কিন্তু অনেকক্ষণ ওভাবে শুয়ে থাকার পরেও যখন তার বউ ফিরে আসে না, তখন কার্তিকের কেমন যেন চিন্তা হয়। তাহলে কি বউ বাইরে গিয়ে কোনো বিপদে পড়ল? বাড়ির পিছনে জঙ্গল রয়েছে,
তাছাড়া গরমকাল, বাড়ির মধ্যে এখানে ওখানে সাপ ঢুকে পড়ে। কার্তিক আর শুয়ে থাকতে পারে না। ধড়মড় করে বিছানার উপর উঠে দেখে ঘরের এক কোণে যে হ্যারিকেনটা জ্বলছিল সেটা এখন আর সেখানে নেই। ঘরের দরজাটা হাট করে খোলা। বাইরে থেকে অল্প চাঁদের আলো ঘরের ভিতরে এসে পড়ছে। কার্তিক বিছানা ছেড়ে নিচে নেমে বউয়ের নাম ধরে একবার ডাকে, বউ, বউ, কোথায় গেলি তুই? কোনো সাড়া আসে না। বাইরে থেকে একটানা একটা ঝিরির শব্দ শোনা যাচ্ছে। তাছাড়া হাওয়ার চাপা শব্দ মাঝে মাঝে কানে আসে। কার্তিক ঘর থেকে দরজা পেরিয়ে দাওয়ার উপর এসে দাঁড়ায়। বাইরেটা অন্ধকারে ডুবে আছে। চাঁদের আলো গাছের মাথাগুলোয় পড়ে মাঝে মাঝে চিকচিক করে দেখিয়ে দিচ্ছে যেন সামনের উঠোনটা গোটা অন্ধকারে ডুবে রয়েছে। দাওয়া ধরে হাঁটতে হাঁটতে এক পাশে এসে পিছনের দিকে মুখ বাড়ায় কার্তিক। আর তখনই তার একটা অদ্ভুত ব্যাপার মনে হয়। কার্তিকের বাড়ির দাওয়াটাও খড়ের চালের দাওয়া। বাড়ির এক পাশ দিয়ে বের হয়ে পিছনে গেলে সেখানে পড়ে রান্নাঘর। সামনে পরপর দুটো ঘর সামনের বারান্দায়। দাওয়ার চালের কাছ থেকে মাথা বাড়িয়ে পিছনের দিকে তাকাতেই কার্তিকের মনে হয় তার মাথার ঠিক ওপরে খড়ের চালার ওপর বসে কেউ যেন মাথা ঝুঁকিয়ে তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে এমনটা মনে হতে কার্তিক থমকে যায়। দাওয়ার ওপর দাঁড়িয়ে একটা মাথা বাইরে বের করা অবস্থাতেই সে মুহূর্তের জন্য একবার ক্ষিপে ওঠে। তারপর আস্তে আস্তে মাথাটা উপরের দিকে তুলতেই দেখতে পায় সে যা মনে করেছে তাই সত্যি। ঘরের চালের উপরে বসে কেউ যেন মাথাটা ঢুকিয়ে তার দিকে বাড়িয়ে রেখেছে। আর যে মাথা বাড়িয়ে রেখেছে তার দুটো চোখ যেন উজ্জ্বল লাল। আর তার মুখের সাদা এলোমেলো বড় বড় দাঁতগুলো যেন অন্ধকারে চাঁদের আলোয় ঝিলিক দিচ্ছে। বীভৎস কালো সেই মুখ আর দুটো কালো লাল চোখ যেন সোজা তাকিয়ে রয়েছে কার্তিকের দিকেই। প্রচণ্ড ভয় পেলে মানুষ যেমন চিৎকার করতে ভুলে যায়, তেমন কার্তিকও চিৎকার করতে ভুলে গিয়েছিল। মাথাটা সামান্য বাঁকিয়ে সে উপরের দিকে তাকিয়েছিল। এভাবে যে কতক্ষণ কেটে গেছে তা কার্তিকের মনে নেই। তার বারবার মনে হচ্ছিল এক্ষুনি 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 ঘরের চাল থেকে ওই বীভৎস মুখের অধিকারিণী নিচে নেমে এসে তার মাথাটা খপ করে চেপে ধরবে। কার্তিক গ্রামের ছেলে, ভয় ডর বলে তার কিছু নেই, কিন্তু আজ রাতে এমন একটা অভাবনীয় অবস্থায় পড়ে তার সমস্ত ভয় যেন জমা হতে লাগলো তার মাথার মধ্যে। তার গোটা শরীর যেন তাকে জানান দিচ্ছিল এক্ষুনি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাওয়া দরকার, না হলে একটা বড়সড় বিপদ ঘটে যাবে। ওই চালের উপর বসে থাকা ওই মুখের অধিকারিণী একবার নিচে নেমে এলে কার্তিককে এখান থেকে বাঁচিয়ে কেউ নিয়ে যেতে পারবে না। কার্তিক পালানোর জন্য তৈরি হচ্ছে, ঠিক এমন সময় একটা গলার স্বর শুনতে পেয়ে কার্তিক মাথা নামিয়ে পিছনের দিকে তাকালো। এ কি, তুমি অন্ধকারে এমন ভূতের মতো দাঁড়িয়ে রয়েছো কেন? কথাটা শুনে কার্তিক এতটাই চমকে উঠল যে ঘরের হেলান থেকে তার হাতটা সরে গেল আর হুমড়ি খেয়ে এসে গিয়ে পড়ল বাইরের মাটির উপরে। তারপর কোনো রকমে হাত পা ঝেড়ে উঠে বসতে বসতে পিছনের দিকে তাকিয়ে দেখল তার বউ হ্যারিকেন হাতে দাঁড়িয়ে রয়েছে। তার দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। সাথে সাথেই ঘরের চালের দিকে তাকিয়ে কার্তিক দেখল কই, কোথাও কেউ নেই তো। তাহলে কি তার মনের ভুল হলো? অন্ধকারে তাহলে সে ভুল দেখল? কোনো গাছের ছায়া কি ওভাবে, কিন্তু গাছের ছায়া চালের ওপর এসে পড়বে কি করে? আর তাছাড়া দুটো উজ্জ্বল লাল চোখ আর অমন হিংস্র সাদা দাঁত সে দেখতে পেয়েছে। ছায়া হলে এমনটা হবে কি করে? কি হলো তোমার?
ওভাবে মাটির উপর পড়ে গেলে কেন? আর আর চালের দিকে অমন করে তাকিয়েই বা রয়েছো কেন? কার্তিক একবার ভেবেছিল বউকে সবটা খুলে বলবে, কিন্তু তারপরই মনে হলো যদি বউ ভয় পায় তার কথা শুনে, তাই আর কিছুই বলল না। বলল, ঘরের চাল বেয়ে একটা সাপ নেমে আসছিল মনে হলো, তাই ওভাবে তাকিয়ে দেখছিলাম। সাপের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে থাকলে সাপ কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু তুই এত রাতে কোথায় গিয়েছিলি? কাজলের মুখে কথা সরে না। সে একটু থেমে থেমে বলল, কোথায় আর যাব, একটু কল ঘরে গিয়েছিলাম। কার্তিকের বউ কাজল একসময় শহরে মাস কয়েক ছিল, তাই সে কিছু কিছু শহরের কথা শিখেছে। বাথরুমে যাওয়ার কথা বললে সে বলে কল ঘরে। তাই শুনে কার্তিক মাঝে মাঝে হেসে ওঠে, কিন্তু এখন তার হাসি পেল না। কার্তিক একটু থেমে বলল, চল চল ঘরে চল, রাতের বেলা এইভাবে বাইরে একা একা বেরোবি না। বাইরে বেরোতে হলে আমায় ডাকবি। কাজল একটু মজার সুরেই বলে ওঠে, আমি তো কল ঘরে গিয়েছিলাম, কল ঘরে যাওয়ার জন্য কি তোমাকে ডাকবো? তুমিও কি আমার সাথে? কথাটা শেষ না করে কাজল আজ শাড়ির আঁচল মুখে চাপা দিয়ে হাসতে থাকে। কার্তিকের মনের সাহসটা আবার ফিরে আসে। মেয়েটা বড্ড মজা করে মাঝে মাঝে। তখন আর কিছু না বলে একরকম ঘরে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়ে কার্তিক। কিছুক্ষণের মধ্যেই কাজল ঘুমিয়ে পড়ে। কার্তিকের ঘুম কিন্তু কিছুতেই আসতে চায় না। বারবার ওই দুটো উজ্জ্বল চোখের সেই ভয়ঙ্কর মুখটা তার মুখের সামনে ভেসে উঠতে শুরু করে। যতবারই ঘুমানোর চেষ্টা করে ততবারই ঘুমটা কেমন যেন ভেঙে যেতে থাকে। গোটা ঘর অন্ধকার। ঘরের এক কোণে হ্যারিকেনটা অল্প দমে জ্বলছে। খোলা জানালা দিয়ে একটা হাওয়া এসে পায়ের কাছে লাগছে। অন্ধকারের মধ্যে একবার কাজলের দিকে তাকায় কার্তিক। না, সে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে তাকে যেন আরো বেশি সুন্দর লাগছে। অল্প একটা গরম নিঃশ্বাস নাক থেকে বেরিয়ে এসে কার্তিকের হাতের উপরে পড়ছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন কার্তিক ঘুমিয়ে পড়েছিল আর তার মনে নেই। আরে আরে বলছি কি, তোমরা তোমরা একবার চলে গেলেই দেখতে পাবে ওই যে ধানের জমি রয়েছে, ধানের জমির কাছে আলের পাশে কে যেন ঘাটটা মোটকে ফেলে রেখেছে। কোথাকার লোক কে জানে, মনে হয় পাশের গ্রামের কেউ হবে। কিভাবে মেরেছে, দেখলে বুকের রক্ত যেন জল হয়ে যায়। নিত্যানন্দের কথা শুনে বাকি দুজন হাঁটার গতি বাড়ালো। তারপর হাঁটতে হাঁটতে বুড়ো বটতলার পাশ দিয়ে ওরা যখন ধানের জমির কাছে পৌঁছলো, তখন দেখতে পেল ইতিমধ্যে বেশ কিছু লোক জমা হয়েছে। তাদের মধ্যে ফিসফাস করে গুঞ্জন চলছে। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে রমাকান্ত যখন সামনের দিকে এগোয়, তখন দেখতে পায় ধানের জমির মধ্যে পড়ে রয়েছে একটা মৃতদেহ। তার মাথাটা পিছনের দিকে ঘোরানো, দুটো চোখ বিস্ফারিতভাবে এখনো তাকিয়ে রয়েছে। মুখের পাশ থেকে বেরিয়ে আসছে কালো রক্ত। তার পরনে বেশ দামি কাপড়, দেখে মনে হয় বেশ সম্ভ্রান্ত ঘরের কেউ। জমির পাশের এই পথটা আশেপাশের আরও 4টে গ্রামকে যুক্ত করেছে, তাই রাতের বেলা যে কেউ এই পথে গ্রামের দিকে যেতেই পারে। লোকটার পাশেই পড়ে রয়েছে একটা হ্যারিকেন, আর তার আরেকটু পাশে পড়ে রয়েছে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ মতো। সেই ব্যাগের ভেতরে কি রয়েছে তা দেখার সাহস এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। ভিড়ের মধ্যে একজন বলে উঠল, আরে এ তো পাশের গ্রামের নিবারণ ডাক্তার। রাতের বেলা রোগী দেখতে গিয়েছিল মনে হয়, তারপর ফেরার পথে এমনটা হয়েছে। অন্য আরেকজন আরেকটু উত্তেজিত গলায় সন্দেহের স্বরে বলল, আরে এ হলো ডাকাতের কাজ। ডাকাত খুন করে তারপর সর্বস্ব লুট করে নিয়ে চলে গেছে। বলি, এ যদি ডাকাতের কাজ হয় তাহলে হাতের ব্যাগটা ওখানে পড়ে রইল কি করে? ডাকাত তো সেটাও নিয়ে চলে যেত। তুমি কি আমার থেকে বেশি জানো হে? ডাকাতের দল আগে খুন করে,
তারপর খুঁজে দেখে যা কিছু নেবার মতো পেলে ও নিয়ে গেল, আর বাকিগুলো আগের মতো রেখে দেয়। ব্যাগটা খুলে দেখো না, ওর মধ্যে কোনো টাকা কড়ি পাও নাকি। নানা জনের নানা মতের মধ্যে যখন কার্তিক সেখানে গিয়ে পৌঁছল, তখন কিন্তু সে সমস্ত কিছু দেখে চমকে উঠল। এ কাজ কোনো মানুষের হতে পারে বলে তার মনে হয় না। ক্রমে ক্রমে ব্যাপারটা গোটা গ্রামে ছড়িয়ে পড়ল। পরে জানা গেল সে আসলে নিবারণ ডাক্তার। 2 গ্রাম পাশে রোগী দেখতে গিয়েছিল রাতের বেলা, তারপর এই পথে পাশের গ্রামে ফিরছিল, কিন্তু বাড়ি ফেরা তার আর হলো না। কিন্তু এ কাজ যে কোনো মানুষের নয়, সেটাও সবাই ক্রমে বিশ্বাস করতে শুরু করল। রাতের বেলায় এমনভাবে তাকে খুন করে রেখে গেছে, নিশ্চয়ই কোনো অশুভ কিছু। দেখতে দেখতে 4টে দিন কেটে গেল। মাঠে ফসল বোনার কাজ শেষ হয়েছে, এবার কয়েকদিন কাজে অব্যাহতি। তারপরেই ধানের নতুন চারা আসতে শুরু করবে। এ সময় পাশের গ্রামে হাট বসে, সেই হাটে গ্রামের লোকেরা যায়। সেদিন কার্তিক হাটে গিয়েছিল। বাড়ি ফিরতে ফিরতে বেশ খানিকটা রাত্রি হয়ে এসেছিল তার। সন্ধ্যের দিকে রান্নাবান্না সেরে কাজল বাড়ির উপরে বসে হ্যারিকেনের আলোয় নারকেল কুড়াচ্ছিল। নারকেল কুড়োতে কুড়োতে একসময় কাজলের মনে হলো তার নাম ধরে যেন কেউ ডাকল। গলাটা ঠিক কার্তিকের মতো। সে মনে করল তাহলে কার্তিক হয়তো হাট থেকে ফিরে এসেছে। তাই সামনে না তাকিয়ে সে বলে উঠল, ও, তুমি চলে এসেছো? আর যাও, তাহলে হাত মুখ ধুয়ে নাও, আমি নারকেল কুড়িয়ে এক্ষুনি আসছি। কাজলের মনে হলো তার পাশ দিয়ে কার্তিক ঘরের ভিতরে গিয়ে ঢুকল। কাজল তাড়াতাড়ি নারকেল কুড়ানো শেষ করে কুড়িয়ে ফেলা নারকেলগুলো তুলে নিয়ে গিয়ে ঘরের ভিতরে রাখলেও তারপর নারকেলের মালাটা বাইরে ফেলে দিয়ে হাত ধুয়ে ঘরে এসে বলল, কই, কোথায় গেলে? হাত মুখ ধুয়েছো? ভাত দেব? কথাটা বলে কাজল ঘরের মধ্যে কার্তিককে খুঁজতে লাগল, কিন্তু তাকে কোথাও দেখতে পেল না। মনে করল হয়তো পাশের ঘরে গিয়েছে। এমনটা মনে করে পাশের ঘরে ঢোকার দরজা দিয়ে ঢুকতে যাবে, এমন সময় পাশের ঘরে জ্বলতে থাকা হ্যারিকেনটা দপ করে নিভে গেল। আর নিভে যাওয়ার সাথে সাথেই মাঝখানের ঘরের বেড়ার দরজাটা একা একাই বন্ধ হয়ে গেল। এমন একটা ঘটনায় কাজল একটু চমকে উঠলেও তখনও ভয় পায়নি। তার মনে হলো কার্তিক তো ঘরেই আছে, তাহলে সেই কি এমন মজা করছে? এসব ভাবতে ভাবতে সাথে সাথেই তাই বলল, কি গো, দেখো, এই রাতের বেলা এমন মজা কিন্তু আমার ভালো লাগে না। দরজা খোলো বলছি। কিন্তু দরজা খোলে না। ঘরের ভেতরটা কেমন যেন ঘুটঘুটে অন্ধকার হয়ে এসেছে। পাশের ঘরে জ্বলতে থাকা হ্যারিকেনের আলোটা বেড়ার দরজার ফাঁক দিয়ে একটু একটু ভিতরে ঢুকে আসছিল। এখন যেন সেই আলোটাও নিভে গেল। কাজল একটু ভয় পাওয়া গলাতেই বলল, কি গো, তুমি এমন করছো কেন? দেখো, আমার কিন্তু এবার কেমন ভয় হচ্ছে। কি গো? কাজলের ভয় জড়ানো গলায় বলা কথাগুলোতেও কিন্তু কোনো কাজ হলো না। অন্ধকারের সামনের দিকে তাকিয়ে কাজল দেখতে পেল বিছানার ঠিক উপরে কেউ যেন উবু হয়ে বসে রয়েছে। অন্ধকারের মধ্যে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলে অস্পষ্টভাবেও তাকে দেখা যায়। কাজল সেভাবে তাকিয়ে থাকতে থাকতে দেখতে পেল বিছানার ঠিক উপরে কেউ যেন উবু হয়ে বসে রয়েছে। অন্ধকারের মধ্যে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলে অস্পষ্টভাবেও তাকে দেখা যায়। কাজল সেভাবেই তাকিয়ে থাকতে থাকতে দেখতে পেল বিছানার উপর যে বসে রয়েছে তার গোটা শরীরটা কালো অন্ধকারের মতো, যেন উবু হয়ে নিজের 2 হাঁটুর মধ্যে মাথাটা গুঁজিয়ে কেউ বসে রয়েছে। ঘর অন্ধকার করে এভাবে আমায় তুমি ভয় দেখাতে পারবে না কিন্তু। এক্ষুনি আলো জ্বালো,
আলো জ্বালো বলছি। কাজলের মুখের কথাটা শেষ হতে না হতেই ঘরের ভেতর থেকে একটা কান্নার শব্দ শোনা যায়। কেউ যেন খুব চাপা স্বরে ইনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে। কান্নার শব্দটা খুব বেশি তীব্র নয়, কিন্তু তার কান পর্যন্ত আসছে। কান্নার শব্দটা শুনে বোঝা যায় কেউ যেন থেমে থেমে কেঁদে চলেছে। আর তার সাথে সাথেই ঘরের আবহাওয়াটা কেমন যেন আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসতে শুরু করেছে। কাজলের মনে হতে লাগলো এই গোটা ঘরের মধ্যে বাইরে থেকে আর কোনো হাওয়া ঢুকতে পারছে না। ঘরের জানলা দরজা সমস্ত কিছু বন্ধ, এমনকি ঘরের মধ্যে থাকা এক ফোঁটা আলো এই অন্ধকার যেন চাপা দিয়ে দিয়েছে। তার সাথে সেই কান্নার শব্দটা, এই কান্নার শব্দ কখনোই কার্তিকের গলার হতে পারে না। কিন্তু তাহলে ঘরের মধ্যে কে ঢুকেছে? কে বা কাঁদছে অমনভাবে? কাজলের গলা কাঁপতে থাকে। বেড়ার দরজার উপরে বারবার দুটো হাত দিয়ে আঘাত করতে করতে সে বলে, কে তুমি? কে তুমি? আমায় আমায় ছেড়ে দাও, আমার খুব ভয় করছে। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। কান্নার শব্দটা যেন আস্তে আস্তে বাড়তে শুরু করে, যেন কোনো মেয়েলি গলায় কেউ ইনিয়ে বিনিয়ে কাঁদতে কাঁদতে তার কান্না বাড়িয়ে চলেছে। আর আস্তে আস্তে আশেপাশের ঠান্ডাটা যেন আরো আরো বাড়তে শুরু করেছে। কাজল পাগলের মতো দরজার উপরে দু হাত দিয়ে ধাক্কা দিতে থাকে আর চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকারের শব্দ কারোর কান পর্যন্ত গিয়ে পৌঁছয় না। বিছানার দিকে পিছন ঘুরে দরজার উপর ধাক্কা দিচ্ছিল কাজল। একটু পরেই তার মনে হলো বিছানার ওপরে এতক্ষণ ধরে যে বসেছিল সে বিছানা থেকে আস্তে আস্তে নামতে শুরু করেছে। সেই সঙ্গে মাথাটা আস্তে আস্তে পিছনের দিকে ঘুরিয়ে কাজল দেখতে পেল ঠিক তার পিছনে এসে কে যেন দাঁড়িয়েছে। তার ঠান্ডা নিঃশ্বাস কাজলের ঘাড়ের উপর এসে পড়ছে। কাজলের গোটা শরীর ঘামে ভিজে যেতে শুরু করে। এখন কিন্তু সেই কান্নার শব্দটা আর শোনা যাচ্ছে না। তার বদলে একটা চাপা গর্জন যেন কাজলের কানে এসে ঢুকছে। পিছনের দিকে তাকিয়ে কাজল দেখতে পেয়েছে দুটো লাল রঙের জলজলে চোখ আর তার সাথে সাদা রঙের এলোমেলো লম্বা লম্বা এক দাঁত। কাজল পিছনে ঘুরে ব্যাপারটা দেখেই হঠাৎ এক পা পিছনে সরতে গিয়ে দরজার উপর পিঠ দিয়ে দাঁড়ায়। কাঁপতে কাঁপতে কাজল বলে ওঠে, কে তুমি? আমার আমার বর? আমার বর কোথায়? তুমি তুমি এখানে ঢুকলে কি করে? এতক্ষণ ধরে চলতে থাকা কান্নার শব্দটা এবার কেমন যেন হাসিতে পরিণত হয়। গোটা ঘর কাঁপিয়ে কেউ যেন হাসতে শুরু করেছে। একটা একটা মেয়ে গলার হাসির শব্দ, আর সেই হাসির সাথে চাপা গর্জন করতে থাকা গলাটা এবার বলে ওঠে, আমি কে তুই চিনবি না। আমার কাছে আমার কাছে। সে হাসির শব্দে কাজলের মাথার ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে আসতে শুরু করে। প্রবল ঠান্ডা তার গোটা শরীর চেপে ধরতে থাকে, আর সে বুঝতে পারে দুটো হাত আস্তে আস্তে এগিয়ে এসে তার ঘাড়ের কাছটা চেপে ধরছে। প্রবল একটা চিৎকার কাজলের মুখ থেকে বেরিয়ে আসে, আর ঠিক তখনই বাইরে থেকে কাজল শুনতে পায় একটা গলা, বউ, বউ, তোর কি হলো? তোর কি হলো বউ? দরজা খোল, দরজা খোল। বাঁচাও, বাঁচাও, আমায় মেরে ফেললো, বাঁচাও। কাজল চোখ বন্ধ করেছিল। স্পষ্ট বুঝতে পারে বেড়ার দরজার উল্টো দিক থেকে দরজার ওপর বারবার ধাক্কা পড়ছে। কাজল বন্ধ করে থাকা চোখেই চিৎকার করতে থাকে। তারপর এক সময় যখন তার ঘাড়ের কাছটা আর কিছুই এসে ঠেকে না, তখন চোখ খুলে দেখে ঘরের মধ্যে কেউ নেই। গোটা ঘরটা শুধু অন্ধকারই ডুবে আছে। তাড়াতাড়ি দরজায় টান দিতেই
নিজে নিজেই খুলে যায় সেটা, আর কার্তিক হুড়মুড়িয়ে ঘরের ভিতর ঢুকে আসে। কাজল তাকে দেখতে পেয়ে জাপটে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, জানো, ঘরের মধ্যে কে যেন এসেছিল। তুমি না এলে আজ আমাকে ঘরের মধ্যে কেউ আসবে কি করে? আর তুই ঘরের মধ্যে কাউকে ঢুকতে দিয়েছিস, অথচ দেখতে পাসনি? কাজল কাঁপা কাঁপা গলাতেই বলতে থাকে, আমি দাওয়ায় বসে নারকেল কুড়াচ্ছিলাম। আমি ভাবলাম তুমি এসেছো, তাই ঘরে ঢুকতে বললাম। আমি দেখলাম তুমি ঘরে ঢুকলে, কিন্তু তারপর কাজলের গলা রুদ্ধ হয়ে আসে। কোনো রকমে তাকে নিয়ে পাশের ঘরে বিছানার ওপর শুইয়ে দেয় কার্তিক। কাজল তখনও ভয়ে কেঁপে চলেছে। তার কপালে হাত দিতে দেখা যায় তার ধুম জ্বর। কার্তিক বুঝতে পারে ভয় পেয়ে কাজলের জ্বর এসেছে। এ জ্বর যদিও কমে যাবে একটু পরেই, তাই সে রাতে আর ব্যস্ত হয়ে পড়ে না। রান্না যা করা ছিল তাই কোনো রকমে নিজে খায় ও কাজলকেও খাইয়ে দেয়। কাজল খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কাজল ঘুমিয়ে পড়ার পরেও কার্তিক বেশ কিছুক্ষণ জেগে থাকে। তারপর এক সময় দরজা বন্ধ করে সে নিজেও ঘুমিয়ে পড়ে কাজলের পাশেই। অনেক রাত্রে আবার ঘুমটা ভেঙে যায় কার্তিকের। আজ কিন্তু ঘুম ভেঙে উঠে বউকে বিছানাতেই দেখতে পেয়েছে সে। যেমনভাবে তাকে শুইয়ে রেখে দিয়েছিল তেমনভাবেই সে বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। বউয়ের কপালে একবার হাত রেখে দেখে জ্বর সামান্য কমে এলেও শরীর এখনো গরম রয়েছে। একটু চেষ্টা করে বিছানা ছেড়ে নিচে নামে। ঘরের কোণে রাখা হ্যারিকেনটা তুলে নিয়ে দরজা খুলে দাওয়ার ওপরে এসে দাঁড়ায় সে। চারপাশটা আগের মতোই অন্ধকার হয়ে রয়েছে। আজ আকাশের চাঁদের আলো সামান্য কম। ঝিঁঝি পোকার ডাকটা আবার আগের মতোই শোনা যাচ্ছে। বাথরুমে যাওয়ার জন্য পিছনের দিকে যেতে দাওয়ার শেষে সেই ঘরের চালের কাছটা আসতেই আবার কার্তিকের বুকের ভেতরটা কেমন যেন একবার শিরশির করে ওঠে। হ্যারিকেনটা তুলে ঘরের চালের দিকে তাকায়। না, কোথাও কেউ নেই। নিশ্চিন্ত মনে নিচে নেমে বাড়ির পিছনের দিকে গিয়ে নিজের কাজ সেরে ফিরে আসতে যাবে, তখন দেখতে পায় হ্যারিকেনটা কখন যেন হাওয়ার ধাক্কায় নিভে গেছে। কিন্তু এতক্ষণ ধরে হ্যারিকেনটা জ্বলছিল, এখন সেটা নিভে গেল কি করে? এখন আর এসব ভেবে লাভ নেই। তাই নেভা হ্যারিকেনটা তুলে নিয়ে চলে আসতে যাবে, তখনই একটা ব্যাপার অনুভব করে কার্তিক। হ্যারিকেনটা যেন মাটির সাথে শক্ত করে আঠা দিয়ে লাগিয়ে দিয়ে গেছে কেউ। হ্যারিকেনটা মাটি থেকে এক চুলও নাড়াতে পারে না সে। অন্ধকারের মধ্যে অল্প চাঁদের আলোয় নিচের দিকে তাকিয়ে কার্তিক দেখতে পায় যে হ্যারিকেনটা সে এক হাত দিয়ে টেনে চলেছে, সেই হ্যারিকেনটা অন্য হাতে কে যেন চেপে ধরে রয়েছে। আর যে ধরে রেখেছে সে মাটির উপর হুমড়ি খেয়ে বসে এক হাতে হ্যারিকেন চেপে ধরেছে। ব্যাপারটা দেখে আর নিজেকে স্থির রাখতে পারে না কার্তিক। ভয়ে একটা চিৎকার করে দুপা পিছিয়ে আসতে গিয়ে মাটির উপরে পড়ে যায়। আর ঠিক তখনই সেই চাপা হাসির শব্দটা শুনতে পায় সে। আর দেখতে পায় অন্ধকারে আরো অন্ধকার কালো একটা ছায়া মূর্তি তার দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। যেন তার সেই উজ্জ্বল দুটো লাল চোখ আর মুখের সাদা দাঁত যেন অন্ধকারের মধ্যে ঝিকঝিক করে ওঠে। একটা আর্ত চিৎকার বেরিয়ে আসে কার্তিকের মুখ থেকে। তারপর মাটিতে পড়ে যাওয়া অবস্থাতেই কোনো রকমে সে হ্যাচড়ে প্যাচড়ে পিছনের দিকে যেতে শুরু করে। সেই হাসিটা কিন্তু তখনও হয়ে চলেছে। আর সেই ছায়া মূর্তিটা এক পা করে হামাগুড়ি দিয়ে তার দিকেই এগিয়ে আসছে। কার্তিকের মুখ থেকে ভয়ার্ত গলায় একটা চিৎকার বেরিয়ে আসে। কে তুমি? কে? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। কেন তুমি আমাদের পিছু নিয়েছো? কেন?
এতক্ষণ ধরে এগিয়ে আসতে থাকা ছায়ামূর্তি কার কথায় যেন থমকে যায়। তার হাসিটা এখন কেমন যেন কান্নায় পরিণত হয়েছে। ইনিয়ে বিনিয়ে কাঁদতে কাঁদতে সে একসময় বলে ওঠে, আমায় চিনতে পারছো না? আমায় চিনতে পারছো না? চিনতে পারবে কি করে এখন যে তোমার নতুন বউ হয়েছে? কার্তিকের মুখে কথা সরে না। সে ততক্ষণে কোনো রকমে উঠে দাঁড়িয়েছে। তারপর পিছনের দিকে আর না তাকিয়ে এক দৌড়ে বাড়ির দাওয়ার উপর উঠে পড়ে। ঘরের দরজা দিয়ে ঢুকে দরজাটা দড়াম করে বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার শব্দে কাজলের ঘুম ভেঙে গিয়েছিল। কোনো রকমে সে বিছানায় উঠে বসতে বসতে বলে, কি হলো? তুমি ওভাবে দরজা বন্ধ করলে কেন? ভয় পেয়েছো নাকি? ভয়ে কার্তিকের পা থেকে মাথা পর্যন্ত যেন কাঁপছিল। কিন্তু ব্যাপারটা বউকে বুঝতে না দিয়ে স্বাভাবিক গলাতেই বলল, ওই শোন না, তুই ঘুমো, তোর শরীর তো ভালো না। সত্যি কাজলের কেমন ক্লান্ত লাগছিল, তাই সে আর কথা বাড়াতে পারে না। কোনো রকমে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। গোটা রাত কার্তিক দু চোখের পাতা এক করতে পারে না। দুটো চোখ বন্ধ হয়ে আসতে শুরু করলেই যেন দেখতে পায় তার ঘরের চালের বাঁশ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে একটা কেউ। তার মুখ ভালো করে বোঝা যায় না, শুধু তার পায়ের দিকটা দেখতে পায় কার্তিক। সেই দুটো পায়ে আলতা পরা, আর সেই পায়ে ঝুলছে নূপুর। দুটো পা অল্প হাওয়ায় যেন আস্তে আস্তে দুলতে থাকে, আর সেই ঝুলতে থাকা পায়ের আঙুলগুলো মাঝে মাঝে কেমন অদ্ভুতভাবে যেন কেঁপে ওঠে। ভোর রাতের দিকেই বিছানা ছেড়ে উঠে পড়ে কার্তিক। ঘরের দাওয়ার কাছে এসে চুপ করে বসে ভাবতে থাকে পুরনো কথা। বারবার তার মনের মধ্যে একটা ভয় এসে দানা বাঁধতে শুরু করে। তাহলে কি সে যেটা ভাবছে সেটাই হতে চলেছে? কিন্তু এমনটা হয় কি করে? এমনটা কি হতে পারে? সে তো সব ভুলে যেতে চাইছে। সে ভুলে যেতে চাইছে আগের সমস্ত কালো অতীত। নতুন করে বাঁচতে চাইছে, নতুন করে তার বউকে নিয়ে সংসার করতে চাইছে। তারপরেও এসব কেন হচ্ছে? সকালে কাজলের শরীর কিন্তু ঠিক হয়ে যায় আগের মতোই। তবুও প্রায় অনেক দুপুর পর্যন্ত তাকে ছেড়ে কোথাও যেতে চায় না কার্তিক। তারপর এক সময় কাজলের পীড়াপিড়িতেই মাঠে যায়। আবার দুটো দিন কেটে যায় আগের মতোই। এর মধ্যে আর তেমন কিছুই ঘটে না। আস্তে আস্তে কাজল কার্তিক দুজনেই সেই রাতের কথা ভুলে যায়। এমনকি গ্রামের জমির আলে যে নিবারণ ডাক্তারের মৃতদেহ পাওয়া গেছিল, সেই কথাটাও কেমন যেন সবাই ভুলে গিয়েছিল। সেদিন রাতের বেলা গ্রামেরই হরিনাথ চক্রবর্তী কি একটা কাজে পাশের গ্রাম থেকে ফিরছিল। কার্তিকের বাড়ির কাছাকাছি যখন সে এসে পৌঁছায়, তখন দেখতে পায় অন্ধকারে কার্তিকের বাড়ির উঠোনের এক পাশে কে যেন দাঁড়িয়ে রয়েছে। প্রথমে হরিনাথের মনে হয় কার্তিক কিংবা তার বউ কাজল হতে পারে, তাই সে প্রথমটায় কিছু মনে করেনি। কিন্তু কার্তিকের বাড়ির লম্বা উঠোনের কাছ দিয়ে বেরিয়ে যেতে যেতে অনেকক্ষণ ধরেই সেই ছায়ামূর্তিটাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে কেমন যেন সন্দেহ হয়। চোর নয়তো? এত রাতে তার বাড়ির সামনে কে দাঁড়িয়ে থাকবে? এতটা রাত তারও হওয়ার কথা ছিল না। শহর থেকে ফেরার শেষ ট্রেনটা এত দেরি করলো যে তারও দেরি হয়ে গেল। তাই মনে মনে একটা সন্দেহ করে নিয়ে হাতে টর্চ লাইটটা জ্বালিয়ে সেই ছায়ামূর্তির দিকে ফেলে সে বলল, এই কে রে? কে ওখানে? ছায়ামূর্তিটার গায়ে টর্চের আলো পড়তেই মূর্তিটা ঘুরে তাকায় হরিনাথের দিকে। আর তাকে দেখতে পেয়েই হরিনাথের মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে আসে। হরিনাথ চিৎকার করতে করতে দৌড়ে নিজের বাড়ির দরজার কাছে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। এমন একটা চিৎকার শুনে আর হুমড়ি খেয়ে পড়ার শব্দে হরিনাথের বাড়ির লোকেরা তাড়াতাড়ি দরজা খুলে দেখে দরজার সামনে পড়ে হরিনাথ গোঁ গোঁ করছে।
তার মুখ দিয়ে কেমন গ্যাঁজলা বেরিয়ে আসছে। হরিনাথ সামান্য সুস্থ হলে সমস্ত কথা গ্রামের সবাইকে খুলে বলে, আর তা শুনে গ্রামের সবাই প্রথমটা একটু অবাক হলেও পরে মনে করে ও হরিনাথ হয়তো চোখের ভুল করেছে। অন্ধকারে কার্তিকের বাড়ির আশেপাশে বেশ কয়েকটা গাছপালা রয়েছে, তাদেরই ছায়া হয়তো পড়েছিল। টর্চের আলোয় কি দেখেছে, সে কি দেখে ভয় পেয়েছে তার ঠিক নেই। এমনিতে হরিনাথ ভীতু মানুষ, তাই তার পক্ষে এমন ভয় পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সমস্ত কিছু শুনে চিন্তিত হয়ে পড়ল জগন্ময় ভট্টাচার্য আর কার্তিক। সেদিন বিকেলেই জগন্ময় ভট্টাচার্য আবার কার্তিকের বাড়িতে এলো। কার্তিক তখন ঘরের দাওয়ার কাছে বসেছিল। জগন্ময় ভট্টাচার্যকে আসতে দেখে তাকে বসার জায়গা করে দিল কার্তিক। জগন্ময় ভট্টাচার্য কিছুক্ষণ বসে থেকে বলল, কার্তিক, হরিনাথের কথা শুনেছ? হরিনাথের কথা শুনেছি কাকা, কিন্তু আমি নিজেও যে তাকে দেখেছি। এ কথায় জগন্ময় ভট্টাচার্য কেমন যেন চমকে ওঠে। কার্তিক তখন তাকে সেদিন ঘরের চালের উপর দেখতে পাওয়া সেই মূর্তি আর বাড়ির পিছনে হ্যারিকেন ধরে রাখা সেই ছায়ামূর্তি দুটোর কথাই খুলে বলে। শুনতে শুনতে জগন্ময় ভট্টাচার্যের মুখে কেমন একটা চিন্তার ছাপ পড়ে। একসময় তিনি বলেন, দুটো দিন একটু সাবধানে থাকো, বুঝলে? কাল আবার অমাবস্যা, আমায় আজই একবার পাশের গ্রামে যেতে হবে। আমি ফিরব পরশুদিন সকালে। তারপর না হয় তোমাদের একটা ব্যবস্থা করে দিয়ে যাব। আমার হাতে সময় থাকলে আমি এখনই তা করে দিয়ে যেতাম। তোমারও বলি হারি, আমায় কি আগে এসব কথা বলতে পারতে না? আমি নিজেও ব্যাপারটা বিশ্বাস করতে পারিনি কাকা, তাই আর কিছু বলিনি। এই দুটো দিন আমরা সাবধানে থাকব, আপনি চিন্তা করবেন না। কাজ সেরে নিন, তারপর এসে না হয় এসবের একটা ব্যবস্থা করে দেবেন। জগন্ময় ভট্টাচার্য নিজের কাজে চলে গেল বটে, কিন্তু তার কেমন যেন চিন্তা মনে রইল কার্তিক আর কাজলের জন্য। আসলে যা হয়ে চলেছে তা যদি সত্যি হয়, তাহলে কার্তিকের চেয়ে বেশি বিপদ রয়েছে কাজলের। এই দুটো দিন যদি নির্বিঘ্নে কেটে যায়, তাহলে বাড়ি ফিরে তিনি একটা ব্যবস্থা করে দিতে পারেন বটে, কিন্তু এই দুটো দিন কি করে কাটবে? কার্তিক কিন্তু বুঝতে পারে যে কিছু একটা হতে চলেছে, কারণ রাতের বেলা তার ঘুম কিছুতেই আসতে চায় না। আর কেমন যেন তার মনে হয় বাড়ির আশেপাশে কে যেন ঘুরে বেড়াচ্ছে। কেউ যেন জানালা দিয়ে বারবার নজর রেখে চলেছে তার এবং তার বউয়ের উপর। দরজার ঠিক কাছটায় দাঁড়িয়ে কেউ যেন অপেক্ষা করছে দরজার কড়া নাড়ার জন্য। কার্তিকের ভয় হতে থাকে। অমাবস্যার দিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় কার্তিক কাজলকে বলে, বউ, তুই সেদিন ঠিক কি দেখেছিলি বলতো? ঘরের মধ্যে কে ঢুকেছিল? অন্ধকারে তো ভালো করে দেখতে পাইনি, তবে দুটো লাল লাল চোখ দেখতে পেয়েছিলাম, আর সাদা দাগ। কি কি ভীষণ তর্জন গর্জন দেখেই তো আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তুমি যদি ঠিক সময় না এসে পড়তে, তাহলে যে কি হতো। জগন্ময় কাকা গ্রামের বাইরে গেছে, কাল সে ফিরে এলেই আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে। আমারও মনে হয় আমাদের বাড়ির আশেপাশে কে যেন ঘুরে বেড়ায়, বুঝলি? আজকের রাতটা যেভাবে হোক কাটিয়ে ফেলতে হবে। কাজলের গলা কেঁপে ওঠে। কিন্তু আজকে রাতটা যদি আর না কাটে, আজকে রাতেই যদি কিছু একটা হয়ে যায়। ও কথা বলিস না বউ, তোর কিচ্ছু হবে না। আমি থাকতে তোর কিচ্ছু হতে দেব না। কথাটা বলতে বলতেই কার্তিকের হঠাৎ করে অনেক দিন আগের একটা কথা মনে পড়ে যায়। সেদিনও তো এমনই হয়েছিল।
সেদিনও এমনই কার্তিক বলেছিল। কিন্তু প্রাণপণে মনের মধ্যে আসতে থাকা চিন্তাটাকে সরিয়ে দেয় কার্তিক। তারপর ঘরের কোণে রাখা হ্যারিকেনের আলোটা সামান্য বাড়িয়ে দিয়েই বিছানায় এসে শুয়ে পড়ে কার্তিক। রাতের বেলা প্রথম ঘুমটা ভাঙে কাজলের। ঘুম ভাঙার পরেই তার প্রাকৃতিক কাজের প্রবল বেগে তাকে বাইরে বেরোতে হয়। একবার ভাবে আজকের রাতটা যখন এত বিপদের, তাহলে আজ রাতে আর বাড়ির বাইরে যাওয়ার দরকার নেই। কিন্তু কোনো রকমে প্রস্রাবের বেগটা চেপে রাখতে পারে না, তাই বাধ্য হয়ে কার্তিককে ডেকে তোলে। বউয়ের ডাকে বিছানায় ধড়মড় করে উঠে বসে কার্তিক। কার্তিক ঘুমে বুঁদ হয়ে বলল, কি ব্যাপার বউ, কিভাবে ডেকে তুললি কেন? কার্তিকের বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠেছিল। তার মনে হয়েছিল কিছু একটা বোধহয় হয়েছে, কিন্তু ঘরের চারপাশে তাকিয়েও যখন কিছুই দেখতে পেল না, তখন বউ প্রস্রাব যাওয়ার কথা বলতে খানিকটা স্বস্তি পায়। হ্যারিকেনটা তুলে নিয়ে হাঁটতে হাঁটতে দুজনে বাড়ির পিছনের দিকে এসে পৌঁছায় অন্ধকারে। কার্তিক দাঁড়িয়ে থাকে, বউ হ্যারিকেন নিয়ে চলে যায়। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে অন্ধকারে বাড়ির পিছনের জঙ্গলটা ভালো করে দেখতে থাকে কার্তিক। আকাশে চাঁদের আলো আজ আর নেই। অন্ধকারে ভালোভাবে বোঝা যায় না, কিন্তু একটা শব্দ যেন কানে আসতে শুরু করলো কার্তিকের। যেন মনে হয় জঙ্গলের দিক থেকে কেউ যেন আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসে। কার্তিক মনে মনে নিজেকে সামলে নেয়। এসব কোনো কিছুতেই সে আজ আর মন দেবে না। কোনো রকমে বউকে নিয়ে ঘরের মধ্যে ঢুকতে পারলেই হলো, এমনটা ভেবে চুপ করে দাঁড়িয়ে থাকতে থাকতে একসময় কার্তিকের মনে হয় তার ঠিক পিছনে যেন কেউ এসে দাঁড়িয়েছে। কার্তিক পিছনে ঘুরতেই দেখতে পায় তার বউ হ্যারিকেন হাতে এসে দাঁড়িয়েছে, মুখটা ঘোমটা ঢাকা। কার্তিক বলে, চল বউ, তাড়াতাড়ি ঘরে চল, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। কার্তিকের কথায় তার বউ কোনো উত্তর না দিয়ে খালি মাথা নাড়ায়। তারপর কার্তিক পিছু পিছু হাঁটতে হাঁটতে ঘরে এসে ঢোকে। কার্তিক তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে বিছানায় শুয়ে পড়তে যাবে, এমন সময় একটা ব্যাপার লক্ষ্য করে সে অবাক হয়ে যায়। সে স্পষ্ট দেখেছে বউ হ্যারিকেন হাতে করে ঘরে ঢুকেছে। তাহলে ঘরটা এতটা অন্ধকার হয়ে গেল কি করে? বউ, বউ, হ্যারিকেনটা নিভিয়ে ফেললি নাকি? হ্যারিকেনটা নিভিয়ে ফেলিস না, হ্যারিকেনটা জ্বালা। কোনো উত্তর কিন্তু ভেসে আসে না। কার্তিক আরও একবার কিছু একটা বলতে যাবে, তখনই শুনতে পায় ঘরের ভেতর থেকে একটা চাপা গর্জন। কেউ যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর তার নিঃশ্বাসের শব্দের সাথে বেরিয়ে আসছে চাপা গর্জন। কার্তিক ভয় পায়। তখনই একটু চিৎকার করে বলে ওঠে, বউ, বউ, তুই কোথায়? অন্ধকারের মধ্যে চারিদিক হাতড়াতে থাকে কার্তিক, কিন্তু সেই নিঃশ্বাসের চাপা গর্জন ছাড়া আর কিছুই শুনতে পায় না। হাতড়াতে হাতড়াতে কার্তিকের মুখ থেকে ভয় মেশানো চিৎকার বেরিয়ে আসতে থাকে, কিন্তু ঘরে তার বউ কোথাও নেই। এদিকে কাজ সেরে বেরিয়ে কাজল দেখতে পায় কার্তিক কোথাও নেই। প্রথমে ভাবে সেও বোধহয় প্রাকৃতিক কাজ, মানে প্রস্রাবের জন্য পাশে কোথাও গেছে। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও যখন কার্তিককে দেখতে না পায়, তখন একটু চাপা স্বরে সে ডেকে ওঠে, কিন্তু কোনো সাড়া নেই। একসময় লণ্ঠন হাতে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে আসতে যাবে, এমন সময় কাজলের মনে হয় কেউ যেন একটা উঁকি মেরে রয়েছে তার দিকে। চকিতে হ্যারিকেনটা তুলে ধরতেই কাজল দেখতে পায় বাড়ির ঘরের চাল থেকে অর্ধেকটা শরীর ঝুলিয়ে তার দিকেই তাকিয়ে রয়েছে একটা কালো ছায়া মূর্তি। আর সেই ছায়া মূর্তির দুটো উজ্জ্বল লাল চোখ তার দিকেই তাকিয়ে। কাজল আর সহ্য করতে পারে না, একটা চিৎকার করে পিছনের দিকে দৌড়াতে শুরু করে, আর তার সাথে চিৎকার করে কার্তিকের নাম ধরে ডাকতে থাকে।
একসময় সে জঙ্গলের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিল নিজের অজান্তেই, আর ঠিক তখনই একটা শক্ত হাত তার দুটো পা চেপে ধরে তাকে ফেলে দেয় মাটির উপরে। কাজল বুঝতে পারে তার পা বেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে দুটো হাত। তার গোটা শরীর কেমন যেন ঠান্ডা হয়ে আসতে শুরু করেছে। মুখ থেকে বেরিয়ে আসা চিৎকারটা যেন আর শব্দ খুঁজে পাচ্ছে না। একসময় হাত দুটো আস্তে আস্তে কাজলের গলা পর্যন্ত উঠে আসে, আর তারপরেই একটা হ্যাঁচকা টানে তার ঘাড়টা মট করে ভেঙে যায়। মাথাটা ঘুরে যায় এক পাশে। কাজলের আর্ত চিৎকারটা শুনতে পেয়েছিল কার্তিক। তখনই অন্ধকারের মধ্যে দরজার উপরে ঝাঁপিয়ে পড়ে দরজা খুলতে চায় সে, কিন্তু দরজা আর কিছুতেই খোলে না। দরজার হুড়কোটা কোনো মতেই সে খুঁজে পায় না। আর ঠিক সেই সময় ঘরের মধ্যে কোথায় যেন হ্যারিকেনটা জ্বলে ওঠে। ভয়ে কাঁপতে কাঁপতে পিছনের দিকে ঘুরে তাকাতেই কার্তিক দেখতে পায় তার ঘরের চালের বাঁশ থেকে ঝুলছে একটা শরীর। হ্যারিকেনের আলোয় সেই শরীরের কাপড়টা চিনতে পারে সে। আর হ্যারিকেনের উজ্জ্বল আলোতে সব থেকে বেশি স্পষ্ট যেটা দেখতে পায় সেটা হলো ঝুলে থাকা শরীরটার দুটো পা, দুটো আলতা দেওয়া পা। সেই দুটো পায়ে রূপোর নূপুর যেন ঝকঝক করছে। একটা চাপা হাসির শব্দ শুনতে পেয়ে কার্তিক আস্তে আস্তে তার মাথাটা উপরের দিকে তুলতে থাকে। কার্তিকের ভয় পাওয়া দুটো চোখ পা থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে উঠতে এক সময় যখন সেই শরীরের মুখ পর্যন্ত পৌঁছায়, তখন কার্তিকের মুখে একটা আর্ত চিৎকার বেরিয়ে আসে, আর তার সাথে বেরিয়ে আসে একটা নাম। জবা! জবা! নামটা উচ্চারণের সাথে সাথেই কার্তিক বেড়ার দরজার গায়ে হেলান দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ে। তারপর কাঁদতে কাঁদতে বলে, আমায় ছেড়ে দে জবা! আমি ভুল করেছি, আমায় ছেড়ে দে। আমি ক্ষমা চাইছি জবা, আমি ক্ষমা চাইছি। কার্তিকের চোখের সামনে সিলিং থেকে গলায় দড়ি দেওয়া শরীরটা ঝুলতে ঝুলতে সোজা তার দিকে তাকায়। তারপর মুখের একপাশ থেকে বের করতে থাকা রক্তাক্ত জিভ তার ঠোঁটের চারপাশে একবার চেটে নিয়ে বলে, ছেড়ে দেব, তোকে ছেড়ে দেব। তুই আমায় খুন করেছিস। তুই কি ভেবেছিলি আমায় খুন করে আবার বিয়ে করে নতুন বউ নিয়ে ফুর্তি করবে? তা আমি হতে দেব না। তোর বউটাকে আমি মেরেছি, আমি। ছায়া মূর্তির কথা শেষ হবার আগেই কার্তিক কেমন যেন চমকে উঠে বলে, কাজলকে তুই খুন করেছিস? ও তোর কি ক্ষতি করেছিল? আমি তোর কি ক্ষতি করেছিলাম? আমায় মেরেছিলি কেন তুই? ওই যে ডাক্তার বলেছিল যে আমার খুন নয়, আমি আত্মহত্যা করেছি। সেই ডাক্তারকে আগে মেরেছি, তারপর তোর বউকে। আর এবার তোকে মারব। সাথে সাথে সিলিং থেকে ঝুলতে থাকা সেই শরীরটা অদ্ভুতভাবে জোরে জোরে হাসতে থাকে। কার্তিকের ভয় পাওয়ার সমস্ত সীমা যেন পেরিয়ে গিয়েছিল। সে অবাক চোখে তাকিয়ে দেখতে থাকে সেই দিকে, আর তারপর দেখতে পায় সিলিং থেকে গলায় দড়ি বাঁধা ছায়ামূর্তিটা দুটো হাত তুলে আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। জগন্ময় ভট্টাচার্যের ফিরতে 3 দিন লেগেছিল। 3 দিন পর তিনি ফিরে এসে গ্রামে যখন সবকিছু শুনতে পান, তখন অবাক হয়ে খানিকক্ষণ চুপ করে বসেছিলেন। তারপর কোনো রকমে কার্তিকের শূন্য বাড়িটার সামনে এসে বেড়ার বাইরে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখে চলেছিলেন। এই বাড়িতেই কার্তিককে আর তার প্রথম স্ত্রী জবাকে কত দেখেছে সে। জবার একটু রাগ বেশি ছিল, না হলে মেয়েটা বেশ ভালোই। এটা ওটা নিয়ে সবসময় কার্তিকের সাথে খুঁটিনাটি তার লেগেই থাকত। কিন্তু মেয়েটা যে এমনভাবে আত্মহত্যা কেন করতে গেল
সে কথা জগন্ময় ভট্টাচার্য কখনোই বুঝতে পারেনি। কিন্তু সেই জবার প্রেতাত্মা ফিরে এসে কার্তিক আর তার পরের স্ত্রী কাজলকে খুন করবে, সে কথা জগন্ময় ভট্টাচার্য স্বপ্নেও ভাবতে পারেনি। কিন্তু গ্রামের লোক তো আর মিথ্যে কথা বলবে না। পরদিন সকালে গ্রামের লোক কাজলের মৃতদেহটা পেয়েছিল ওই জঙ্গলের মধ্যে ঘাড় ভাঙা অবস্থায়, আর কার্তিকের মৃতদেহটা পেয়েছিল তারই ঘরে চালের বাঁশ থেকে ঝুলতে থাকা একটা কাপড়ের পাশে গলায় দড়ি দেওয়া অবস্থায়। ঠিক যে কাপড়ের পাশে গলায় দড়ি দিয়ে মরেছিল জবা, সেই দড়ির পাশেই মরেছিল কার্তিক। জগন্ময় ভট্টাচার্য অনেক ভেবেও এই সমস্ত কিছুর কোনো উত্তর খুঁজে বার করতে পারেননি। তবে এরপরে আর কোনো সমস্যা গ্রামে দেখা যায়নি। শুধু কার্তিকের বাড়িটা এরপর থেকে ফাঁকাই পড়ে থাকত। দেখতে দেখতে একসময় তার বাড়িতে জঙ্গল গজিয়ে উঠেছিল, কিন্তু কেউ তার বাড়িতে আসার সাহস করে উঠতে পারেনি।